শিল্পের বিভিন্ন ক্ষেত্রে ভাগ করে সম্মেলনের আয়োজন করে আসছে এই রাজ্য সরকার। ফেব্রুয়ারির 5 ও 6 তারিখ বিজিবিএস এর তারিখ আসবে, অর্থাৎ আসর বসবে। প্রশাসনিক কর্তাদের একাংশ বলছেন, গতবার রাজ্যের ছোট ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে অর্থাৎ এমএসএমই ক্ষেত্রে সেটাকে থিম করা হয়েছিল, থিম করে সম্মেলন করেছিল রাজ্য। এবার কিন্তু উল্টো, এবার সামগ্রিকভাবে সব ধরনের শিল্পের উপরই জোর থাকছে। তবে পর্যটন, সিনেমা এই দুই ক্ষেত্রকে বিশেষভাবে নজরে রাখা হচ্ছে, কারণ পরিষেবা এবং বিনোদন ক্ষেত্রে অতিরিক্ত সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। এছাড়া প্রতিবারের মতো এবারও সেক্টর ভাগ করে আলোচনা, প্রদর্শনী, সমঝোতা প্রক্রিয়া হবে, অর্থাৎ মৌসক্করের যে প্রক্রিয়া হয় সেটাও হবে। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, স্বাস্থ্য, শিক্ষা, বড় শিল্প, উৎপাদন ক্ষেত্র, বিদ্যুৎ, পরিবহন, পরিকাঠামো, পর্যটন, সিনেমা ইত্যাদি ক্ষেত্রগুলোতেও এক একটি করে কমিটি গড়ে দিয়েছে রাজ্য সরকার। শিল্পপতি দফতরের সচিবরা তারা সবাই মিলে এক একটি ক্ষেত্রের প্রস্তুতি নিচ্ছেন। এবছর বিশ্ব বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি একেবারে তুঙ্গে। ইংরেজিতে বললে দ্য স্টেজ ইজ অল সেট। ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতীর প্রতিবেদন দেখব। চলতি বছরের 5 এবং 6 ফেব্রুয়ারি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। ইতিমধ্যেই রাজ্য সরকার সামাজিক সুরক্ষা এবং পরিকাঠামো উন্নয়নে যথেষ্ট জোর দিয়েছে। আর এবারে বাণিজ্য টানতে এই দুইকেই হাতিয়ার করতে চলেছে রাজ্য সরকার, এমনটাই মনে করছে রাজনৈতিক তথা বিশেষজ্ঞ মহল। ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে 20টি দেশের ব্যবসায়ীরা যোগ দেবেন এই অনুষ্ঠানে। মুকেশ আম্বানিও আসছেন এই অনুষ্ঠানে। 5 তারিখে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ দিয়ে অনুষ্ঠান শুরু হবে। 2000 কোটি টাকা বিনিয়োগ করে এই মুহূর্তে দুটি সেতু তৈরি করতে চলেছে রাজ্য সরকার। একটি হচ্ছে গঙ্গাসাগর সেতু, আরেকটি শিল্প সেতু। এই গঙ্গাসাগর সেতু তৈরি হয়ে যাবার ফলে লক্ষ লক্ষ পুণ্যার্থী একদিকে যেমন উপকৃত হবেন, অপরদিকে মূল ভূখণ্ডের সঙ্গে দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গঙ্গাসাগর দ্বীপের সাধারণ মানুষজন উপকৃত হবেন। এবং এই যে 2000 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস, সেটা এই বিশ্ব বাংলা মঞ্চ থেকেই করতে চলেছেন বলে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত সেরকমটাই সূত্রের খবর। আর এই পরিকাঠামো উন্নয়নকে হাতিয়ার করেই বাণিজ্য টানতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনে আগে বেশ কিছু বাণিজ্য গোষ্ঠীর সঙ্গে এবং ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে এরাজ্যে বাণিজ্য বা বিনিয়োগের ক্ষেত্রে আরো মুকুটে নতুন পালক জুড়তে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এনকেটিভি বাংলার জন্য শুভজিতের সঙ্গে দেবারতী ঘোষ। 2023-এর 21 এবং 22 নভেম্বর বিজিবিএস এর আয়োজন করেছিল এই রাজ্য সরকার। সেবার 3 বছরে 20,000 কোটি টাকা লগ্নির প্রতিশ্রুতি দিয়েছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি। এরপর 2024-এ বিজিবিএস হয়নি, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্যের পক্ষ থেকে বিজিবিএস হবে না। তার পরিবর্তে পুজোর আগে বিশ্ব বাংলা শপিং ফেস্টিভ্যাল করা হয়েছিল, মনে আছে আপনাদের? তাছাড়া পশ্চিমবঙ্গ সরকার বারবারই দাবি করে এসছে লগ্নির জন্য একেবারে সেরা গন্তব্য এই রাজ্যেই, অর্থাৎ লগ্নিতে একেবারে বেস্ট। ফলে এই ফেব্রুয়ারি মাসের 5-6 তারিখে এই সম্মেলনকে মাথায় রেখে প্রস্তুতিতে যাতে কোনো রকম খামতি না থাকে সেদিকেই সজাগ নবান্ন। তবে লগ্নির স্বর্গরাজ্য বাংলায় শিল্পাঞ্চলগুলোর হাল কেমন? একাধিক শিল্পাঞ্চল আছে আমাদের বাংলায়, জানেন তো, আসানসোল, দুর্গাপুর, হলদিয়া, ডুয়ার্সে চা, যেগুলো এক্সিস্টিং শিল্পাঞ্চল কেমন আছে দেখবেন। চলুন দেখাই, এক এক করে দেখাই। আসানসোল দিয়ে শুরু করি। আসানসোলের কুলচি ব্লক ও সালানপুর ব্লক, এই দুটি ব্লকে রয়েছে একাধিক ছোট বড় কলকারখানা, আর এই কারখানার বর্তমান পরিস্থিতি রুগ্ন। সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা মনোজ তিওয়ারি, তিনি খুব অদ্ভুত মন্তব্য করছেন। তিনি বলছেন 1996 সালের পরে এই এলাকায় শিল্প গড়ে ওঠে, গুড, হিস্ট্রিতে ফুল মার্কস। 2006 সাল পর্যন্ত যেসব শিল্প গড়ে উঠেছিল তাদের মধ্যে অনেকগুলি 2007 সালে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা শুরুর পরেই বন্ধ হয়ে যায়। তাল কাটছে স্যার, মনমোহন সিং ফাইন্যান্স মিনিস্টার থাকার সময় এবং প্রধানমন্ত্রী থাকার সময় তার ফাইন্যান্স নীতির জন্য বিশ্ববাজারে যে মন্দা দেখা দিয়েছিল তার প্রভাব ভারতে পড়েনি, তো বাংলায় পড়লো কিভাবে? পড়ে আসুন, পড়াশোনা করুন। আর রাজ্যের তৃণমূল ক্ষমতায় আসে, অর্থাৎ 2011 সালে ক্ষমতায় আসার পর 2014 সাল থেকে অনেকগুলি কারখানা খুললেও
পরবর্তী সময় তার মধ্যে কয়েকটি বন্ধ হয়ে গিয়েছে। যদিও বিরোধীরা বলছে সমস্যা অন্যত্র, কাটমানি ও সরকারি দাদাগিরিতেই এই আসানসোল ধুঁকছে। মনোজ টিঙ্কু কি বলছেন এবং তৃণমূল কংগ্রেসের মনোজ টিঙ্কু তিনি কি বলছেন সেটা বলে শোনাবো, বিজেপি কি বলছে সেটাও শোনাবো, এবং সিপিএম শ্রমিক সংগঠন তারা কি বলছে শোনাবো। আমাদের আমলে তো সবগুলো তৈরি হয়েছিল, খোলাও ছিল, বা এলাকার মানুষ প্রায় 80% মানুষ সেখানে কাজ করতো। আর এখনকার তো একের পর এক বন্ধ। আর যে কটা আছে সেগুলোতে এলাকার লোক কম, বাইরের লোক বেশি কাজ করে। আর এলাকার তো কাজের অবস্থা খুবই খারাপ। প্রতিদিন দেখি সব শিক্ষিত বিটেক এমটেক ছেলেরা সব মূর্খ নেতাদের দরজার গোড়ায় লাইন দিয়ে দাঁড়ায় থাকে কাজের জন্য। আসানসোলটা তো পুরো শিল্পাঞ্চল, এখানে ইন্ডাস্ট্রিজ ভরমার ছিল। লাল পার্টি যখন ছিল বামপন্থীরা, তারা কি করতো, সব জায়গায় কলিয়ারি বলছি আপনার ইন্ডাস্ট্রিজের গেটের, ছোট ছোট ফ্যাক্টরির গেটে গিয়ে লাল ঝান্ডা লাগিয়ে কয়েকটা কারখানা বন্ধ করে দিয়েছে। তার জন্য একটা দেখবেন আপনি অক্সিজেন আছে, যেটা আজ পর্যন্ত বন্ধ আছে, যেটা কুমারপুরে ছিল। এইরকম করে ওরা কয়েকটা ফ্যাক্টরি কল্যাণীশ্বরীতে, সালানপুর দিকে যারা ছিল ফ্যাক্টরিগুলো, সেগুলোকে বন্ধ করা হয়েছে। আর রইলো এই বর্তমান সরকারে কয়েকটা কারখানাতে পয়সা লুট হয়েছে। তার এথোড়াতে দেখবেন জমিনের উপরে কারখানা হলো, কখন তৈরি হলো কখন বন্ধ হলো, লেকিন একটা ইট পাওয়া যাবে না এখন পর্যন্ত। ডিভিসি ঝাড়খণ্ডে যে বিদ্যুৎটা দেয় ইন্ডাস্ট্রির জন্য আর বেঙ্গলে যেটা দেয় তার মধ্যে প্রায় 2 টাকার তফাৎ আছে। ফলে আমাদের বেঙ্গলের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ডিভিসির লাইনটা এখন একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। ফলে আপনারা জানেন সেটা হচ্ছে ইম্প্যাক্স বন্ধ আছে, ছাবড়া ইস্পাত বন্ধ আছে, লিলোরি বন্ধ আছে। ডিভিসির জন্য এগুলো বন্ধ আজকে হয়েছে। হ্যাঁ বন্ধ আছে জানি, আপনাকে নতুন করে বলতে হবে না কি কি বন্ধ আছে। আমাদের সাংবাদিকরা অত্যন্ত দক্ষ, তারা পুরো লিস্ট নিয়ে এসছে। সমস্যা হচ্ছে কেন বন্ধ আছে তার উত্তর তো দিতে পারলেন না, একবার ডিভিসির দিকে আঙুল তুললেন। বিজেপি সিপিএম তারাও দিতে পারলো না। সিপিএম বলছে এমটেক বিটেক করা ছেলেরা তারা নাকি মূর্খ নেতাদের সামনে দাঁড়িয়ে থাকে। আপনার জামানায় তো তাই হয়েছিল, সবচেয়ে বেশি লকআউট তো আপনাদের সময়। কি কথা বলছেন, চাক্কা জাম রাজনীতি আর লকআউটের রাজনীতি করে এসছেন সারা জীবন। এবং বিজেপি এই যে এত বড় বড় কথা বলছে না, বিজেপির কাছে প্রশ্ন কেন্দ্র থেকে কি করেছেন? জুট পলিসি থেকে শুরু করে, টি পলিসি থেকে শুরু করে একাধিক পলিসি আপনাদের হাতে করেছেন কিছু? শুধু ভোট গুনেছেন, ক্ষমতা দখলের স্ট্র্যাটেজি কষেছেন, লগ্নি আনার স্ট্র্যাটেজি কষেননি। তৃণমূল কংগ্রেস করেনি, সবাই জানে, আপনারাও করেননি। কারণ আমজনতার কথা ভেবে কি হবে? 5 বছরে আমজনতা আসবে, ভোট দেবে, বাড়ি চলে যাবে। তারপর চেয়ার আপনার, কুর্সি আপনার, কুর্সিতে বসুন, বসে বসে পাদলান। আমজনতা তো বোকা, আমজনতা বোকা নয়। দুর্গাপুরে চলুন চাই, কারণ পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই দুর্গাপুর। সেখানে 8টি শিল্প তালুক রয়েছে, ছোট বড় মিলিয়ে প্রায় 200টি বড় কারখানা রয়েছে। আর এই মুহূর্তে সেখানকার অনেক কারখানাই বন্ধ, তালা পড়ে গেছে। যে কারখানাগুলি চালু রয়েছে তার অধিকাংশই ধুঁকছে। একটা সময় ছিল জানেন যখন এই দুর্গাপুরকে জার্মানির সঙ্গে তুলনা করা হতো। জার্মানি, কারণ জার্মানিতে যেমন নদীর ধারে শিল্প গড়ে উঠেছিল, সেই রকম দুর্গাপুরে শিল্পাঞ্চলে দামোদর নদের পাশে শিল্পাঞ্চল গড়ে উঠেছিল। এই মুহূর্তে দুর্গাপুর ফার্টিলাইজার, বিওজিএল, এমএমসির মতো বড় বড় কারখানাগুলি দীর্ঘ কয়েক বছর ধরে একেবারে বন্ধ হয়ে পড়ে আছে। দুর্গাপুর শিল্পাঞ্চলে যে শতাধিক ক্ষুদ্র ও মাঝারি কারখানা আছে তার সিংহভাগ বন্ধ হয়ে গিয়েছে। যেগুলি চালু রয়েছে সেগুলির ঝাঁপ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। 2019 সাল ডিসেম্বর মাস রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানা বন্ধ হয়। 38 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর কেমিক্যাল টাউনশিপের মূল প্রবেশ পথে একটি বড় তালা লাগিয়ে দেওয়া হয়। ব্যাস, ওখানেই শেষ। দুর্গাপুর দামোদর নদের পাশে যে শিল্পাঞ্চলকে একসময় জার্মানির সঙ্গে তুলনা করা হতো, সেটা এখন শুধু লকআউট দেখে আর তালা দেখে। বিজেপি, সিপিএম, তৃণমূল কেউ এখনো পর্যন্ত এর হাল ফেরাতে পারল না। এবার চলুন হলদিয়ায় যাই, কারণ হলদিয়া বললেই রাজ্যের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম এর অনেক বড় বড় নেতাদের কথা ওঠে। লক্ষণ শেঠ তাদের মধ্যে একজন, মনে আছে? এই লক্ষণ শেঠ এককালে ঠিক করে দিত কার বাড়িতে গণশক্তি যাবে নাকি কার বাড়িতে অন্য কোনো খবরের কাগজ যাবে। তারা এই সব ঠিক করতে পেরেছিলেন, কিন্তু গত 14 বছরে বিশ্বাস করুন নতুন কোন শিল্প এই হলদিয়ায় তারা আনতে পারেননি।
জানিয়ে ক্ষোভ বিরোধী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। রাজ্যে বন্দর কেন্দ্রিক হলদিয়া অর্থাৎ এই রাজ্যের বন্দর কেন্দ্রিক হলদিয়া শিল্পাঞ্চলের যথেষ্ট গুরুত্ব এখনো রয়েছে। 2011 সালে তৃণমূল সরকার গঠনের পর থেকে সেখানকার একের পর এক বেশ কয়েকটি কারখানা বন্ধ হয়েছে। বিরোধীরা বলছে মুখ্যমন্ত্রীর উদাসীনতার জন্য হলদিয়ায় কারখানার জন্য নতুন কোনো বিনিয়োগ আসেনি। এক সময় হলদিয়া উত্তর পূর্ব ভারতের এক উজ্জ্বল শিল্পনগরী হিসেবে চিহ্নিত ছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, কর্মসংস্থান করতে হলে শিল্পের দরকার, কিন্তু বর্তমান সরকারের শ্রমজীবীদের প্রতি নজর নেই। কেউ বলছে শিল্প আসবে কি করে, কারখানাগুলো থেকে তোলা আদায় করছে শাসক দল। সম্প্রতি হলদিয়ায় এক অনুষ্ঠানে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, শ্রমিকরা বুঝে গিয়েছেন বর্তমান সরকারের নীতির জন্য কর্মসংস্থান হচ্ছে না। শুভেন্দু বাবু, আপনি বিজেপিতে জয়েন করার আগে হলদিয়ার জন্য কি কি করেছিলেন বলবেন, নাকি সেটা ওয়াশিং মেশিনে ধুয়ে গেছে? বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা আবার বলছেন যে বিরোধীরা দেখতে পাচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই হলদিয়া শিল্পাঞ্চলে উন্নয়ন হয়েছে, বেশ কিছু কারখানার সম্প্রসারণ হয়েছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং মিলন মণ্ডল তৃণমূল নেতার বক্তব্য পরপর শোনাব। 21 সালের নির্বাচনের পরে 3.5 বছর এই সরকার তার তৃতীয় টার্ম অতিক্রান্ত করার পরে যখন হলদিয়ার সামগ্রিকভাবে শ্রমিকরা সংগঠিত হতে পারে, ম্যানেজমেন্টের হতে পারে, অসংগঠিত হতে পারে, আপনার ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, ডেইলি লেবার, শাটডাউন জব হতে পারে, সবাই বুঝে গেছেন যে হলদিয়াতে এই বর্তমান সরকার এবং তার নীতির জন্য কোনো কর্মসংস্থান হচ্ছে না, নতুন শিল্প আসছে না, পুরনো শিল্প বন্ধ হচ্ছে। ভ্রান্ত অভিযোগ, কারণ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর আমলেই শিল্পের প্রসার ঘটেছে। শুভেন্দু অধিকারী তো হতাশায় ভুগছে, ভোটে হেরে হেরে ওনার এখন মাথার ঠিক নেই। তাছাড়া উনি এই যে চেয়ারম্যান ছিলেন, উনি কিরকম কাজকর্ম করেছিলেন হলদিয়ার মানুষ সর্বোপরি জানে, এবং ওনার আমলে ওনার সময়ে শ্রমিক অসন্তোষ এবং শ্রমিকদের বেতন কাঠামো কি ছিল আর আজকের দিনে কি হয়েছে, শ্রমিকরা ভুক্তভোগী। সমস্যা হলো এ বলছে ওকে দেখ, ও বলছে একে দেখ, কিন্তু কেউ এখনো পর্যন্ত এটা বলছে না কতগুলো কারখানা বন্ধ হলো, কতগুলো খোলা আছে হলদিয়া শিল্পাঞ্চলে। আচ্ছা, এই তৃণমূল কংগ্রেসের সময় হলদিয়া শিল্পাঞ্চলে কতগুলো কারখানা বন্ধ হয়েছে? আমাদের কাছে লিস্ট আছে, দেখুন। ভুইয়ারায় চকের রোহিত ফেরোটেক কারখানার মেশিনারি থেকে ইট সবই চুরি হয়ে গিয়েছে। ইউরাল ইন্ডিয়া লিমিটেড ভারী ট্রাক তৈরির কারখানা, ভবানীপুর থানার কাছে 116 নম্বর জাতীয় সড়কের পাশে 100 একর জমি এখন ঘাস জঙ্গল, কারখানা BIFR চলে গিয়েছে। চকদীপা লজিস্টিক্স কার্গো হাব 116 নম্বর জাতীয় সড়কের ডান দিকে 200 একর জমি নেওয়ার পর ফেলে রেখেছে শিল্প সংস্থা। জমির চারপাশের প্রাচীর থেকে প্রতিদিন ইট চুরি যাচ্ছে। ওই শিল্প সংস্থা এখন জমি ফেরত দিয়ে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের কাছে 150 কোটি টাকা ফেরত চেয়েছে। রোহিত ফেরোটেকের মতো মডার্ন ইন্ডিয়া কনকাস্ট নামের ফেরোটেক কারখানাও ধুঁকছিল, অনেকদিন ধরেই ধুঁকছিল। কোম্পানি BIFR এ যায়, শেষমেশ নিলামে কাজবি স্টিল নামে নতুন একটি শিল্প সংস্থা কিনে নেয় বছর দেড়েক আগে। রোহিত বা মডার্ন কনকাস্টের মতো বেশি বিদ্যুৎ ব্যবহারকারী শিল্প সংস্থা দুটি সরকারের কাছে স্পেশাল ইনসেন্টিভ চেয়েছিল এবং বিদ্যুতে ছাড় চেয়েছিল। অভিযোগ, রাজ্য সরকার কোনো শিল্পনীতি না থাকার ফলে তাদের ভুগতে হয়েছে অনেক দিন। দুটি সংস্থাই অ্যালয় স্টিলের কাঁচামাল ফেরো ম্যাঙ্গানিজ তৈরি করত, যার 100% বিদেশে রপ্তানি হয়। বুঝতে পারছেন কত টাকা লগ্নি থেকে ফেরত আসতো বাংলায়? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে 2011 সালের ফেব্রুয়ারিতে কুকড়াহাটির কাছে শালুকখালীতে হলদিয়া বন্দরের ডক ট্যুর শিলান্যাস করেছিলেন। ওই সময় তিনি ছিলেন UPA সরকারের রেলমন্ত্রী। জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়কে সঙ্গে নিয়ে রিমোট সুইচ টিপে হাতবেড়িয়া থেকে প্রকল্পের শিলান্যাস করেছিলেন। সেই প্রকল্পের এখন কি অবস্থা জানেন?
সেই প্রকল্প আজও শুরু হয়নি, এখনো অধরা। এনডিএ জামানা, যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, তখন থেকে আজও জিরো। এবার বন্দরে আসুন। বন্দরের ডেক 2 কিংবা ডক 2 প্রকল্প, এটা হলে কি কি সুবিধা হতো হলদিয়ায়? হলদিয়া সম্প্রসারিত হতে পারত কুকড়াহাটি পর্যন্ত। যে নব্যতা সংকটে হলদিয়ায় 25 থেকে 30 হাজার টনের বেশি বড় জাহাজ আসতে পারে না, তা শালুখালিতে আসতে পারত। সমীক্ষায় দেখা গিয়েছে ওখানে জলের গভীরতা 9 মিটারের বেশি। হলদিয়া থেকে পাঁশকুড়া রেল লাইনের মাধ্যমে পণ্য পরিবহনের সুযোগ হচ্ছে। পাঁশকুড়াও ডেভেলপ করত। পাঁশকুড়া আমার বাড়ি। কেন আন্ডার ডেভেলপড? ছোটবেলা থেকে দেখে এসেছি। একটা বাইপাস হয়ে ডেভেলপ হওয়ার কথা ছিল, আজ পর্যন্ত হয়নি। আগামী দিনে হবে কিনা আমরা জানি না। বাইপাসটা হয়েছিল এই কারণে, পণ্য আনার কারণে। ডক 2 শুরু হলো না তো আর পণ্য কোথা থেকে আসবে? ওই এলাকায় বন্দরের 120 একর জমিও রয়েছে, ফলে আলাদা করে জমি অধিগ্রহণের কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু গত 14 বছরেও সেই প্রকল্প এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি। 175 কোটি টাকার প্রকল্প ব্যয় এখন বেড়ে উঠেছে 250 কোটি টাকায়। মানে সেই সময় যদি করতে 175 কোটি টাকা লাগতো, এখন 250 কোটি টাকা হয়েছে। প্রকল্পের জমি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু কেন্দ্র ও রাজ্য উভয়ের সদিচ্ছার অভাব রয়েছে, এমনটাই অভিযোগ। বন্দর সূত্রে আমরা জানতে পারছি এই প্রকল্পের জন্য একাধিকবার টেন্ডার ডাকা হয়েছে। বর্তমানে একটি সংস্থা দায়িত্ব নেওয়ার পরও এর কাজ শুরু করতে গড়িমসি করছে, কারণ পশ্চিমবঙ্গে বিশেষ করে হলদিয়ায় শিল্পের অবস্থা খারাপ। বিনিয়োগ করতে গিয়ে একাধিকবার ভাবছে অন্যান্য সংস্থারা এবং একাধিক সংস্থা। 2011 সালের পর যেসব কারখানা চালু হয়েছিল, কিংবা যেসব 2011 সালের পর চালু কারখানা যেগুলো চিরতরে বন্ধ হয়ে গিয়েছে, সেগুলোর দিকে চোখ রাখবো। মানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর চিরতরে যেসব কারখানা বন্ধ হয়ে গিয়েছে: ইউরাল ট্রাক কারখানা, রোহিত ফেরোটেক কারখানা, কেএস অয়েল কারখানা, ভোজ্য তেল কারখানা, রেলের কোচ কারখানা, সফটওয়্যার টেকনোলজি পার্ক সিটি সেন্টারে, এগুলো চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। ফিনিশড। 5 আর 6 তারিখ বিজিবিএস হবে। আচ্ছা, এবার দাঁড়ান, এখানেই শেষ নয়, আরো আছে। জমি নেওয়া হয়েছিল আমজনতার কাছ থেকে, কিন্তু শিল্প আর হয়ে ওঠেনি। এমন কারখানার সংখ্যাও আছে, শুনবেন। ক্যালস রিফাইনারি, মাতঙ্গিনী মোড়, তেঁতুলবেড়িয়ায় জমি নেওয়া হয়েছিল, কারখানাটি আর হয়নি। চকদীপা কার্গো হাব, শালুখালী ডক 2, এই 3টি প্রকল্প, আপনাকে বললাম এই 3টি প্রকল্পের কথাই আপনারা শুনেছেন প্রতিবেদনে। জমি নেওয়ার পরও কোনো জট নেই, জাস্ট উদাসীনতার কারণে এগুলো শুরু হয়নি। গন ফর এভার। চলুন একটু ডুয়ার্সে ঘুরে আসি, কারণ চা, বাঙালির তো আবার চা ছাড়া চলে না। কিন্তু সমস্যায় জর্জরিত বাঙালির অতি প্রিয় ডুয়ার্সের চা শিল্প। কেন্দ্র রাজ্য দুজনেই দড়ি টানাটানি করছে, এবং এই দড়ি টানাটানি রাজনীতির জাতাকলে চা শ্রমিক এবং ডুয়ার্সের চা শিল্প একেবারে ক্ষতির মুখে এসে পড়েছে। আবহাওয়ার খামখেয়ালিতে এই বছর ডুয়ার্সের চায়ের উৎপাদন অনেকটাই কমেছে। পাশাপাশি নানান সমস্যায় জর্জরিত ডুয়ার্সের ছোট বড় চা বাগানগুলো। একদিকে উৎপাদন কম, অন্যদিকে উৎপাদন খরচ বাড়লেও দাম কমছে চায়ের, যে কারণে আর্থিকভাবে ক্ষতির মুখে এখন একাধিক বাগান। অনেক ক্ষেত্রে সঠিক সময়ে শ্রমিকদের মজুরি দিতে পারেনি বাগান কর্তৃপক্ষ। বকেয়া মজুরির দাবিতে মাঝে মধ্যেই আন্দোলন হয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কখনো বাগান ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে, কখনো আবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে। পুজোর সময় বোনাসকে কেন্দ্র করেও জটিলতা তৈরি হয়েছিল, কিন্তু এর সমাধান কোনোদিন হয়নি। বোনাসের দাবিতে লাগাতার আন্দোলন চলে চা শ্রমিক এবং চা শ্রমিক সংগঠনগুলির। দেখা গিয়েছে কয়েকটি বাগানে এক দফায় 16% বোনাস দিতে রাজি হলেও কিছু কিছু বাগানের ক্ষেত্রে তা অসুবিধে হয়ে দাঁড়ায়, কারণ উপার্জনই হচ্ছে না। যে কারণে জাতীয় সড়ক অবরোধ করে বহুবার বৃহত্তর আন্দোলনে নামতে দেখা যায় চা শ্রমিকদের। কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন বাগানগুলিতে এই সমস্যা দেখা যায়। এমন নয় যে শুধু রাজ্যের বাগানগুলিতে রয়েছে কিংবা প্রাইভেট টি গার্ডেন্সে রয়েছে। কেন্দ্র সরকার যে যে বাগানগুলি নিয়ন্ত্রণ করেন সেখানেও এই সমস্যা রয়েছে।
শুধু তাই নয়, শ্রমিকদের পিএফ এর সমস্যা রয়েছে। চা শ্রমিকরা মাঝে মধ্যেই অভিযোগ করেন তাদের কাছ থেকে পিএফ কাটা হলেও তার পিএফ অফিসে জমা পড়ে না, ফলে অবসরের সময় একটি বড় সড় সমস্যার মধ্যে তাদের পড়তে হয়। কোন কোন চা বাগানে অচল অবস্থা জানেন এই মুহূর্তে? ডুয়ার্সে দেখুন, এক নজরে দেখুন। বর্তমানে জলপাইগুড়ি জেলার অনেক চা বাগানে অচল অবস্থা তৈরি হয়েছে। একই মালিকাধীন রেড ব্যাংক ও সুরেন্দ্রনগর চা বাগান, এই অবস্থা কয়েক সপ্তাহ ধরে চলছে। মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। বাগান যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য স্বেচ্ছাশ্রম দিতে দেখা গিয়েছে শ্রমিকদের। বারবার বৈঠকের পরেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। চরম আর্থিক সংকটে এই বাগানের দুটি প্রকল্প রয়েছে। এছাড়াও কয়েকটি বাগান মাঝে মধ্যেই মজুরি নিয়ে সমস্যায় পড়ছে। চা শ্রমিক সংগঠন বিটিডব্লিউইউ তার কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সন্তোষ কুমার প্রসাদ তিনি বলছেন, চা শিল্প এবং চা শ্রমিকদের বিষয়ে এই রাজ্য সরকার উদাসীন। চা শিল্প নিয়ে মেলা করছে, কিন্তু যখন চা শ্রমিকদের সাহায্য দরকার হয় তখন রাজ্য সরকার পাশে দাঁড়ায় না। শুনুন। বর্তমানে ডুয়ার্সের বড় এবং ছোট চা বাগান যদি বলেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি এই বছর উৎপাদনের নিরিখে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ডুয়ার্স এবং তরাইয়ের চা শিল্প, মানে আমাদের উত্তরবঙ্গের চা শিল্প। মানে আমরা যেই এরিয়াতে বসবাস করছি ডুয়ার্স, এই ডুয়ার্স এরিয়া পুরোপুরি চা শিল্পের উপরে ডিপেন্ডেন্ট। কিন্তু দুঃখের বিষয় হলো পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন মাধ্যমে এটাকে একদম ইগনোর করছে। ওনারা চা শিল্প নিয়ে মেলা করছে, সেখানে টাকার অপচয় করছে। ওয়ারাজ যখন চা বাগানের দরকার আছে, চা বাগানের শ্রমিকদের টাকা পয়সার দরকার আছে, ওনাদের হেল্প মদদের দরকার আছে, সেখানে কিন্তু ওনারা দাঁড়ায় না। এখন চা বাগানগুলা মোটামুটি যা পরিস্থিতি আছে তাতে অনেকই চা বাগান গুলো ঠিক আছে, ওটা পিএফ জমা করতে পারছে না, গ্র্যাজুইটি ডিউ আছে। আর বিশেষ করে আমাদের বানারহাট ব্লকের এরিয়াতে তোতাপাড়া এন্ড দেপাড়া এন্ড চামুরচি তিনটা চা বাগান আছে, তো রুগ্ন অবস্থায় আছে। রেড ব্যাংক চা বাগান। তৃণমূল কংগ্রেস তারা আবার কি বলছে জানেন? তৃণমূল কংগ্রেস বলছে যে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পর থেকে চা শিল্পর উন্নতি হয়েছে। শুনুন। এই যে জমিগুলো যেগুলো চিহ্নিত করা হয়েছে বিভিন্ন রকমের শিল্পের জন্য, যেখানে যেখানে শিল্পপতিরা যারা জমি নিয়ে যারা ফেলে রাখেননি, যারা উৎসাহী, যারা কিছু করতে চেয়েছেন, রাজ্য সরকার কিন্তু তৎক্ষণাৎ তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাদের যে কোনো সমস্যা, সেটা আপনি জমির সমস্যা বলুন, তাদেরকে আপনি ফায়ার লাইসেন্স বলুন, তাদের আপনার আপনার বিদ্যুৎ কানেকশন বলুন, সমস্ত রকমের ছাড় দেওয়া। একটা শিল্পকে গড়ে তুলতে গেলে শুরুর দিকে তাকে যা যা ব্যাকআপ। কাল রাত্রে পড়ছিলাম জানেন, এই বইটি একটি দলিল কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এলো, কিভাবে মোগলদের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের পুরো শাসন নিজেদের হাতের ক্ষমতায় নিল। এবং এই বইটি পড়তে পড়তে, এই দলিলগুলো পড়তে পড়তে চমকে উঠছিলাম। পুরনো 300-400 বছর আগেকার সব রেকর্ড যেতে আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ যারা আমাদের 300 বছর প্রায় শাসন করলো, তারা একটা জয়েন্ট স্টক এক্সচেঞ্জ কর্পোরেশন ছিল। কোনো রাজা টাজা নয়, কয়েকজন ব্যবসায়ী একটা স্টক এক্সচেঞ্জ কোম্পানি বানিয়েছিল, যারা এসে এখানে শোষণ করলো। কেন জানেন? কারণ ভারতের ইকোনমি সেই সময় বিশ্বের বৃহত্তম ইকোনমি ছিল। এবং শুধু তাই নয়, এই বাংলা, যে বাংলা নিয়ে এত কিছু আপনাদের শোনালাম, সেই বাংলায় গোটা পৃথিবীর 4/3 কটন কিংবা পোশাক, সুতির কাপড় উৎপাদন করত। এবং সেই সুতির কাপড়ের টানে এই বাংলায় এসেছিল, এই কলকাতায় এসে, এই মুর্শিদাবাদ দখল করে কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে দখল করার ফন্দি এঁটেছিল। সেই বাংলা আর এই বাংলা। আজ আমরা স্বাধীন, আজ আমাদের নিজেদের হাতে ক্ষমতা, কিন্তু তাও অর্থনীতিকে চাঙ্গা করতে পারছি না। আবার একটা বিজিবিএস হচ্ছে, আবার একটা বাণিজ্য সম্মেলন হচ্ছে, কিন্তু এই বাণিজ্য সম্মেলন থেকে আদৌ কোনো লগ্নি কি আসবে? শালবনীতে যে স্টিল হাবের কথা বলা হয়েছিল, যারা ক্যাপ্টেন নাকি শুরু করবেন,
সেটাও কি শুরু হবে? প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছি আমরা, কারণ লগ্নি এলে শিল্প হবে, শিল্প হলে কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হলে ওই যে প্রথমার্ধের নোংরা রাজনীতি দেখালাম, সেই নোংরা রাজনীতি বন্ধ হবে। মানুষ কর্মসংস্থান চায়, লগ্নি চায়, নোংরা রাজনীতি চায় না। ভালো থাকবেন, ভালো রাখবেন, আগামীকাল দেখা হবে। জয় হিন্দ।